অভাবী, অসৎ আর অযোগ্য লোকদের জন্য গণতন্ত্র প্রযোজ্য নয়, এবং সেটা বলা হয়েছে বাংলাদেশের সাপেক্ষে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যাতে একজন ব্যক্তিকে চিফ অ্যাডভাইজার বানানো যায়। এই সব কিছুই হয়েছে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থেকে। কাজেই আপনি যদি 91 সালে ফেরত যান একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, there is always a possibility যে আপনি আবারও কোনো না কোনো সময়, সেটা হয়তো 15 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, আবারও আপনি এমন একটা জায়গায় চলে আসতে পারেন যে জায়গাটাতে আমরা 2024-এ যে অবস্থাটার সমাপনী আমরা চেয়েছিলাম। এবং এই জায়গাটাতেই হচ্ছে কি গুরুত্বপূর্ণ, আমরা যখন আজকে সংবিধান পরিবর্তনের কথা বলি তখন এইটা শুধুমাত্র একটা নির্বাচন ঠিকঠাক মতো হবে এবং সেটার প্রতি 5 বছর পর ঠিকঠাক মতো হবে, আমাদের আলোচনা, আমাদের চিন্তা ভাবনা যেন সেই জায়গাটাতে থেমে না যায়। আমাদের অ্যাটলিস্ট 3টা জিনিস লাগবে। নাম্বার 1, আমাদের যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছি, যে রাষ্ট্রের কোনো একটা বিভাগ, একজন ব্যক্তি বা একটা দল যেন সর্বেসর্বা না হয়ে ওঠে, সেটা রুলসের ভেতর থেকে, আমাদের কনস্টিটিউশনের ভেতর থেকে সেটাকে আমরা কতখানি প্রোটেকশন দিতে পারি, এইটা। 2, এই যে নির্বাহী বিভাগ তার যে ক্ষমতাটা বিস্তার করে সেটাকে প্রিভেন্ট করার জন্য কিছু ইনস্টিটিউশন তৈরি করা হয়, যেগুলোকে আমরা বলি হচ্ছে ওভারসাইট ইনস্টিটিউশন বা জবাবদিহিতা নিশ্চিত করা ইনস্টিটিউশন। আপনারা একটা বক্তব্য দেখবেন যে সরকারকে এত দুর্বল করা যাবে না যেন হচ্ছে সরকার কাজ করতে না পারে। দেখুন, এবং এই যুক্তিটা দেওয়া হয় তখনই যখন কেউ বলেন যে আমাদের দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিলে নির্বাহী বিভাগের সমস্যা হবে, হিউম্যান রাইটস কমিশনকে ঠিকঠাক মতো কাজ করতে দিলে নির্বাহী বিভাগের সমস্যা হবে। তাই তো হওয়ার কথা। আপনি হিউম্যান রাইটস কমিশন চালিত হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ যেন হচ্ছে গিয়ে তার কাজটা যথেচ্ছভাবে না করতে পারে। আপনি অ্যান্টি করাপশন কমিশন চালিত হচ্ছে গিয়ে যাতে হচ্ছে নির্বাহী বিভাগ তার ইচ্ছে মতো সবকিছু করতে না পারে। এই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা, এগুলো এক্সিকিউটিভ প্রতিষ্ঠান না, এগুলো নির্বাহী বিভাগের প্রতিষ্ঠান না, এগুলোকে তৈরি করা হয়েছে নির্বাহী বিভাগ যেন যথেচ্ছভাবে তার কাজগুলো করতে না পারে সেই জিনিসটা নিশ্চিত করা। প্রশ্ন হচ্ছে, আমরা এই যে সংবিধান পরিবর্তনের কথা বলছি, আমরা কি এই চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গায় যেতে পেরেছি? আমরা কি একইভাবে যে প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করবে সেগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটি নিশ্চিত করার চেষ্টা করেছি? এবং তৃতীয়ত, জনগণের অংশগ্রহণ বিভিন্ন পলিসিতে জবাবদিহিতার জায়গায় সেটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। একটা মজার কথা বলি, এই যে আমরা এতগুলো কনসেনসাস, এতগুলো কমিশন বানিয়েছি, আপনারা যদি লোকাল গভর্নমেন্ট কমিশনের রিপোর্টটা দেখেছেন, স্থানীয় সরকার কমিশন, যেটা হচ্ছে জনগণের অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই স্থানীয় সরকার কমিশনে একটা মজার কথা বলা আছে, যে সেখানে বলা আছে হচ্ছে অভাবী, অসৎ আর অযোগ্য লোকদের জন্য গণতন্ত্র প্রযোজ্য নয়, এবং সেটা বলা হয়েছে বাংলাদেশের সাপেক্ষে। আমরা যেই জনগণের অংশগ্রহণের কথা বলতে চাই, সেই জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে আমরা অনেক সময় রাজি হইনি। এবং আমি আরেকটা উদাহরণ দিই, যেমন এই যে বিভিন্ন কমিশনের রিপোর্টগুলো ছিল না, এখানে শুধুমাত্র পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন একটা জনগণের অংশগ্রহণমূলক একটা বিধান রেখেছিল যে প্রত্যেক জেলায় একটা করে সিটিজেন্স কমিটি হবে, নাগরিক কমিটি হবে, এবং সেই নাগরিক কমিটি আসলে তেমন কোনো রোলও ছিল না। তারা শুধুমাত্র হচ্ছে যে তারা হচ্ছে জনগণের মতামতটা নেবে, নিয়ে হচ্ছে জানাবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে এই জিনিসটা কনসেনসাস কমিশনের যে 166টা প্রপোজাল, সেটার মধ্যে এটা ছিল। আমাদের কোনো রাজনৈতিক দল এই প্রপোজালটার সাথে এগ্রি করেনি। একটা সিটিজেন্স কমিটি তৈরি করা, যে সিটিজেন্স কমিটিটা বেসিক্যালি হচ্ছে গিয়ে জনগণের যে ঝামেলাগুলো হবে সরকারি হিসেবেতে সেটা জাস্ট লিপিবদ্ধ করবেন, এবং সেইটা হচ্ছে ওয়েবসাইটে হবে, সেটা কোনো জবাবদিহিতা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কিছু নয়, সেইটা দিতেও হচ্ছে কি আমাদের রাজনৈতিক দলগুলো রাজি হয়।